হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের চ্যানেলে আজকে থেকে নতুন একটা সিরিজ শুরু করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের টার্গেট WBCS প্রিলিম 2021। যেখানে আমরা কি করব, আমাদের WBCS-এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ বিগত 20 বছরে যা কোশ্চেন এসেছে, অর্থাৎ আমাদের একদম 2000 সাল থেকে শুরু করে 2020 অবধি, আমরা একদম 2000 সাল থেকে শুরু করে 2020 অবধি যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন আমরা কি করব, আলোচনা করব। এবং প্রত্যেক দিন সকাল 8টার সময় এই ক্লাসটা কিন্তু আপলোড হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই, আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু মক টেস্টের একটা ফুল প্যাকেজ এখানে লঞ্চ করা হয়েছে, যেটা অ্যাডমিশনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 20th এপ্রিল 2021। এটা আমাদের 5 নম্বর ব্যাচ হয়েছে, চালু হচ্ছে আর কি, মানে অ্যাডমিশন চলছে এখন। এর আগে 4টে ব্যাচ অলরেডি ফুল হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ারের ফুল লেন্থ টেস্ট পেয়ে যাবে, স্পিড টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, এভরিথিং পেয়ে যাবে। পুরো 1 বছর ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ এখন তোমরা নিলে এমন নয় যে শুধুমাত্র এই WBCS অবধি থাকবে, তা নয়, পুরো 1 বছর তোমাদের ভ্যালিড থাকবে। অর্থাৎ কেউ যদি লং টার্মের জন্য টার্গেট করতে চাও তোমরা নিতে পারো, কারণ টোটাল 938টা মক টেস্ট আছে এবং টোটাল 30,200টা MCQ আছে। বুঝতেই পারছো, টোটাল 30,000 MCQ প্র্যাকটিস করে তোমাদের কী হারে প্র্যাকটিস হবে, এবং প্রত্যেকটা ডিটেল এক্সপ্লেনেশন সহ আছে এবং লেটেস্ট প্যাটার্নকে মাথায় রেখে বানানো হয়েছে। ওকে, তো এটাই তোমাদের বলার ছিল। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মক টেস্টের ফুল লেন্থ, মানে ফুল যে প্যাকেজ আছে সেটাকে, অফারটাকে গ্র্যাব করতে পারো। ওকে, তো এবার আজকে ক্লাসটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, তো এবার হচ্ছে আমরা আজকে যে ক্লাসটা শুরু করব। আজকে বেসিক্যালি দেখো, তোমাদের জন্য আমি মডার্ন হিস্ট্রির ক্লাস নিয়ে এসেছি। ঠিক আছে, মডার্ন হিস্ট্রির কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ আমাদের যেটা বললাম যে 2000 থেকে একদম 2020 যে কোশ্চেন, সেগুলি আমরা কিন্তু আলোচনা করব। অতএব কোনোটাই কিন্তু তোমরা, মানে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আজকে আমি মেনলি তোমাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে 2019-20, অর্থাৎ লেটেস্ট যে কোশ্চেনগুলো এসেছিলো 2019-20 সালে আমাদের মডার্ন হিস্ট্রির উপর, সেই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। এক এক করে আলোচনা করি। তো প্রথমে দেখো, বলা হচ্ছে দ্য ইংলিশ এস্টাবলিশড দেয়ার ফার্স্ট ফ্যাক্টরি ইন ইন্ডিয়া অ্যাট। ইংলিশ বলতে এখানে ব্রিটিশদের কথা বলা হচ্ছে, বুঝতেই পারছো আশা করি সেটা। তো ব্রিটিশরা আমাদের ভারতে প্রথম কারখানা কোথায় স্থাপনা করেছিল? তো এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুরাট। ঠিক আছে, অপশন বি সুরাট হচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে হোয়াট ওয়াজ দ্য অ্যাক্ট 3 1872 হুইচ ইজ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872-এ অ্যাক্ট 3 যেটাকে বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কী ছিল? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ। এটা অ্যাকচুয়ালি ছিল কি, সেটা হচ্ছে যে স্পেশাল রিফর্ম অ্যাক্ট। কী ছিল? স্পেশাল রিফর্ম অ্যাক্ট ছিল। নেক্সট 3 নম্বর কোশ্চেন হচ্ছে ইন হুইচ অ্যাক্ট ইয়ারলি ₹1,00,000 ওয়াজ অ্যালোটেড ফর দ্য এডুকেশন অফ ইন্ডিয়ানস। নিম্নলিখিত কোন অ্যাক্টগুলোর মধ্যে আমাদের ভারতীয়দের শিক্ষা ব্যবস্থার জন্য প্রতি বছর ইয়ারলি হচ্ছে প্রায় 1,00,000 টাকা অ্যালট করা হয়েছিল? কোন অ্যাক্ট অনুযায়ী 1,00,000 টাকা অ্যালট করা হয়েছিল? এখানে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? এখানে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ, 1813 চার্টার রিনিউয়াল অ্যাক্ট। ঠিক আছে, 1813 সালের চার্টার রিনিউয়াল অ্যাক্ট, এইটা হচ্ছে তোমাদের কী করা হয়েছিল? এই অ্যাক্ট অনুযায়ী হচ্ছে ইয়ারলি 1,00,000 টাকা হচ্ছে আমাদের ইন্ডিয়ানদের এডুকেশনের জন্য অ্যালট করা হয়েছিল। এমনিতে 1773-তে প্রথম হচ্ছে আমাদের রেগুলেটিং অ্যাক্ট বা চার্টার অ্যাক্ট এসেছিল। তারপরে হচ্ছে আমাদের পিটস ইন্ডিয়াট অ্যাক্ট এসেছিলো। তারপরে 1813-এ হচ্ছে আমাদের চার্টার অ্যাক্ট এসেছিলো। 1833-তেও চার্টার অ্যাক্ট এসেছিলো। 20 বছরের অন্তর অন্তর 20 ইয়ার্সের ইন্টারভ্যালে কী করা হয়, এটা এই অ্যাক্টগুলো আসতে থাকে। এইগুলো সম্বন্ধে তোমরা পলিটিতে ডিটেলসে পড়তে পারবে। পলিটিতে যখন তোমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ কনস্টিটিউশন পড়ানো হবে, তখন তোমরা ডিটেলসে পড়তে পারবে। নেক্সট 4 নম্বর কোশ্চেন হচ্ছে ইন হুইচ ইয়ার ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেট আপ ইন ঘুষুড়ি নিয়ার কলকাতা। কলকাতার কাছে ঘুষুড়িতে ভারতের প্রথম কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেট আপ করা হয়েছিল কোন বছর? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো ইম্পর্টেন্ট অবভিয়াসলি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ, 1818-তে প্রথম কলকাতাতে ঘুষুড়িতে টেক্সটাইল ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়েছিল, ভারতের প্রথম। তখন ভারতের সব কিছু প্রথম কলকাতাতেই হতো, কারণ কলকাতা রাজধানী ছিল। নেক্সট 5 নম্বর কোশ্চেন হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী সভা যেটা 1839-এ স্থাপনা হয়েছিল, এর মানে ফাউন্ডার কে ছিলেন? এর ফাউন্ডার ছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর।
নম্বর কোশ্চেন, হোয়েন হিন্দু কলেজ ওয়াজ ফাউন্ডেড, হিন্দু কলেজ কোন সালে স্থাপনা হয়েছিল? হিন্দু কলেজ স্থাপনা হয়েছিল অপশান বি সঠিক উত্তর হবে 1817-তে। ঠিক আছে, 1817 সালে হিন্দু কলেজ স্থাপনা করা হয়েছিল। নেক্সট 7 নম্বর কোশ্চেন, আন্ডার হুজ গভর্নর জেনারেলশিপ দ্য রেলওয়েজ ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া, কোন গভর্নর জেনারেল সময়কালে ভারতবর্ষে আমাদের রেল ব্যবস্থা স্থাপনা হয়েছিল? ঠিক আছে, আন্ডার হুজ গভর্নর জেনারেলশিপ দ্য রেলওয়ে ওয়ার ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া। তো সেটার সঠিক উত্তর হবে কি? সেটার সঠিক উত্তর হবে অপশান ডি, লর্ড ডালহাউসি। লর্ড ডালহাউসির যখন গভর্নর জেনারেল ছিলেন তখন আমাদের কি হয়েছিল? রেল ব্যবস্থা চালু হয়েছিল। তো এটা তোমরা আশা করি সকলেই জানো যে ডিজিগনেশনগুলো কীভাবে চেঞ্জ হয়েছিল। প্রথমে ছিল গভর্নর, সেখান থেকে হয়েছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, আমি শর্টে লিখলাম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ওকে, সেখান থেকে কি হয়েছিল? সেখান থেকে হয়েছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সেখান থেকে এসেছিলেন ভাইসরয়, ভাইসরয় থেকে আবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হয়েছিল। এইভাবে স্টেপ বাই স্টেপ কী হয়েছিল? ডেসিগনেশনটা চেঞ্জ হয়েছিল। প্রথমে গেল গভর্নর, তারপর ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেটাকে করালো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেখান থেকে এলো ভাইসরয় অফ ইন্ডিয়া, সেখান থেকে এলো আবার গভর্নর জেনারেল। নেক্সট 8 নম্বর কোশ্চেন, থ্রু হুইচ এডুকেশনাল রিপোর্ট ক্যালকাটা ইউনিভার্সিটি কেম ইনটু এক্সিস্টেন্স, কোন এডুকেশনাল রিপোর্ট অনুযায়ী আমাদের যে কলকাতার বিশ্ববিদ্যালয় আছে সেটা স্থাপন করা হয়েছিল? কেম ইনটু এক্সিস্টেন্স মানে কি? স্থাপন করা হয়েছিল। এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, উডস ডিসপ্যাচ। উড ডিসপ্যাচের মাধ্যমে এটা করা হয়েছিল। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য অ্যানালমেন্ট অফ সতী। ঠিক আছে, সতী প্রথা যখন করা হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই সময় আমাদের গভর্নর জেনারেল কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে অপশান এ, লর্ড বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিক কিন্তু এটাতে সাহায্য করেছিলেন, নাহলে কিন্তু হতো না। ঠিক আছে, ওকে, জল খেতে থাকো ফ্রেন্ডস তোমরাও। ঠিক আছে, প্রচণ্ড গরম এখন, কিপ হাইড্রেটেড। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন, হু প্ল্যান্টেড দ্য ট্রি অফ লিবার্টি ইন শ্রীরঙ্গপত্তনম, স্বাধীনতার বৃক্ষ শ্রীরঙ্গপত্তনমে কে রোপণ করেছিলেন? এখানে তোমাদের সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, টিপু সুলতান। টিপু সুলতান প্ল্যান্টেড দ্য ট্রি অফ লিবার্টি অ্যাট শ্রীরঙ্গপত্তনম। ঠিক আছে, শ্রীরঙ্গপত্তনমে টিপু সুলতান কী করেছিলেন? আমাদের ট্রি অফ লিবার্টিটাকে রোপণ করেছিলেন গিয়ে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, হু স্টার্টেড দ্য ফার্স্ট ইংলিশ নিউজ পেপার ইন ইন্ডিয়া? আমাদের ভারতবর্ষে প্রথম ইংলিশ নিউজ পেপার শুরু করেছিলেন কে? প্রথম ইংলিশ নিউজ পেপার শুরু করেছিলেন যিনি, সেটা হচ্ছে অপশান সি, স্যার জে এ হিকি। জে এ হিকি কী করেছিলেন? প্রথম ইংলিশ নিউজ পেপার স্থাপন করেছিলেন। 12 নম্বর কোশ্চেন, হু ওয়াজ বিরজিস কাদের? বিরজিস কাদের কে ছিলেন? বিরজিস কাদের ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নবাব অফ ঔধ। ঔধের নবাব ছিলেন কে? ঔধ একটা জায়গার নাম। ঔধের নবাব ছিলেন কে? বিরজিস কাদের। বিরজিস কাদের ছিলেন ঔধের নবাব। এগুলো প্রত্যেকটা কিন্তু এখন 2020 সালেরই কোশ্চেন চলছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ মিন্ড বাই খেরোয়ারি হুল? খেরোয়ারি হুল বলতে কি বোঝানো হচ্ছে বা কোন রিভল্টকে বোঝানো হচ্ছে? খেরোয়ারি হুল বলতে বেসিক্যালি সাঁওতাল মুভমেন্টকে বোঝানো হচ্ছে। অপশান সি এখানে সঠিক উত্তর হবে। সান্থাল মুভমেন্ট বা সাঁওতালি যে বিদ্রোহ হয়েছিল সেটাকেই বলা হচ্ছে কি? সেটাকেই বলা হচ্ছে খেরোয়ারি হুল। নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, বিটুইন হুম দ্য কার্নাটিক ওয়ার্স ওয়ার ফট? কার্নাটিক ওয়ার কাদের মধ্যে লড়াই হয়েছিল? কার্নাটিক ওয়ারটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশদের মতো ফরাসিদেরও কী ছিল? ফরাসিদেরও একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। তো সেই দুটো ইস্ট ইন্ডিয়া, ফরাসি এবং ইংরেজদের দুজনের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটাকেই কী বলা হচ্ছে? সেটাকেই বলা হচ্ছে কার্নাটিক ওয়ার্স। সেটাকে কী বলা হচ্ছে? সেটাকেই বলা হচ্ছে কার্নাটিক ওয়ার্স। কার্নাটিক ওয়ার্স ওয়ার ফট বিটুইন ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নেক্সট 15 নম্বর কোশ্চেন হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং লেড টু দ্য সিপোইজ অ্যাট
কানপুর ইন 1957 আপরাইজিং। 1857-তে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেখানে কিন্তু তোমরা সকলেই জানো যে কী ছিল, লোকাল লেভেলে প্রচুর ছিলেন, লিডার ছিলেন, ঠিক আছে। প্রচুর হচ্ছে আমাদের লোকাল লিডার ছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন হচ্ছে এই বিদ্রোহটাকে লিড করেছিলেন। তো সেই লোকাল লিডারদের মধ্যে বলা হচ্ছে যে কানপুরের লিডার কে ছিলেন? কানপুরের লিডার ছিলেন তাতিয়া টোপে। কানপুরের লিডার কানপুরের লিডার ছিলেন নানা সাহেব, কানপুরের লিডার ছিলেন নানা সাহেব। অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কানপুরে সিপাহী বিদ্রোহ যেটা 1857 সালে হয়েছিল, এটা লিডার কে ছিলেন? নানা সাহেব। ওকে, তো আজকে আমি এখানেই শেষ করছি। এরকম তোমাদের প্রত্যেক দিন আমি কী করবো, 50-50 কোশ্চেন্স তোমাদেরকে দেবো। 50-50 কোশ্চেন সপ্তাহে আমি 6 দিন করে ক্লাস নেবো, ঠিক আছে। বেসিক কোশ্চেন করাবো না, কিন্তু সপ্তাহে আমি 6 দিন করে ক্লাস নেবো, এরকম 10-12 মিনিটের ক্লাস নেবো। তাহলে প্রতি সপ্তাহে তোমাদের কী হয়ে যাবে, প্রতি সপ্তাহে মোটামুটি আমি তোমাদের 90টা করে কোশ্চেন করিয়ে দেবো। তাহলে প্রতি সপ্তাহে 90টা কোশ্চেন মানে এক মাসে তোমাদের প্রায় 360 কোশ্চেন্স প্র্যাকটিস হয়ে যাবে। মানে এটা আমি করাবো। এবার অন্য আরও হচ্ছে আমাদের কিন্তু হবে, অন্য আমাদের এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মক টেস্টেরও ক্লাস হবে, সেখানেও তোমরা প্র্যাকটিস করতে পারবে। তাহলে কী হবে, প্রতি সপ্তাহে কমসে কম তোমাদের 700-800 কোশ্চেন্স প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তার মধ্যে 360 কোশ্চেন তো তোমরা হিসাব দেখিয়ে দিলাম তোমাদেরকে, যে আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়মিতভাবে করাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।